ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইরশাদ জাহান জেরিন পর্ব 23। নির্বাচনের কেন্দ্রের মূল হলরুমের ভেতরের তপ্ত হাওয়া আর বাইরের ঝুম বৃষ্টির শব্দ মিলে এক মহাপ্রলয়ের আবহ তৈরি করেছে। মীর আবরার স্রোত, যে কিনা সকাল থেকে এসি রুমের ভেতরেও বরফ গলানো ঠান্ডা আইসক্রিম খেয়ে ঘামছিল, রিটার্নিং অফিসার সেই জাদুকরী ঘোষণার পর তার পুরো শরীর জুড়ে এক তীব্র রাজকীয় উত্তাপ ফিরে এলো। মাত্র 7 ভোটের ব্যবধান। এই 7টা ভোট যেন আবরাজকে মাটি থেকে তুলে এক ঝটকায় মীর বংশের চিরচেনা সিংহাসনে বসিয়ে দিল। হলরুমের কাছের দরজাটা গলিয়ে যখন সিংহাসনের কর্মী সমর্থকদের মীর আবরাজ জিন্দাবাদ, সিংহ পুরুষ আবরাজ ভাই স্লোগানের ভেতরে আসছিল, তখন ভেতরের দৃশ্যটা ছিল দেখার মতো। আবরাজ তার প্লাস্টিকের চেয়ার ছেড়ে যখন সোজা হয়ে দাঁড়ালো, তখন তার চওড়া বুক আর তীক্ষ্ণ চাহনি সেই সকালের অসহায়তার লেশমাত্র ছিল না। তার অ্যাসিস্ট্যান্ট সামির এতক্ষণ ধরে ভয়ে চোখ বন্ধ করে সব পীর আউলিয়ার দরগায় মানত করছিল। রেজাল্ট শোনা মাত্রই সে নিজের হাতের পানির বোতলটা শূন্যে ছুরি দিয়ে চিৎকার করে বলে উঠল, ভাই, আমরা জিতে গেছি, আমরা ইতিহাস করে ফেলছি। আমরা সামিরের দিকে তাকিয়ে এক বাঁকা হাসি দিল, কিন্তু তার আসল চোখ ছিল হজমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা নৈশির ওপর। নৈশি রাজনীতির ময়দানে যাকে বাঘিনী বলা হয়, যে কিনা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো নির্বাচনটা নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, সে এখন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তার ফর্সা মুখটা অপমানের আর তীব্র ক্ষোভে টকটকে লাল হয়ে উঠেছে। মাত্র 7টা ভোট তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে এভাবে চুরমার করে দেবে, এটা সে তার নিখুঁত পলিটিক ডায়েরির কোনো পাতায় লিখে রাখেনি। তার হাতের মুঠোয় থাকা কলমটা সে এত জোরে চেপে ধরেছে যে আঙুলের নখগুলো সাদা হয়ে গেছে। কিন্তু নাটকের আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। হলরুমের প্রবেশদ্বার দিয়ে হঠাৎ করেই একটা বিকট শোরগোল শোনা গেল। ঢোল, তবলা আর ভুলুজেলা বাঁশির আওয়াজ, সাথে সাথে দুলাভাই জিন্দাবাদ, মীর আবরাজ জিন্দাবাদ স্লোগান দিতে দিতে নাচতে নাচতে ঢুকলেন নৈশির নিজের বাবা আর তার ছোট ভাই রিফাত। তাদের দুজনের গলায় অন্তত 4-5টা বিশালাকার গাঁদা ফুলের মালা, আর রিফাতের কাঁধে একটা বস্ত বড় একটা মিষ্টির হাড়ি। নৈশি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার শরীরের প্রতিটা নিউরন যেন এক নিমিষে অবশ হয়ে গেল। যে বাবা আর ভাই গতকাল রাত পর্যন্ত মেয়ের বাড়িকে দুনিয়ার সবচেয়ে বড় নরক ভাবত, যারা স্বতন্ত্র আর জামায়াত শিবিরের নেতাদের সাথে গোপনে বৈঠকে বসে আবরাজকে কীভাবে রাজনৈতিকভাবে জবাই করা যায় সেই ছক কষছে, তারা আজ নির্বাচনের রেজাল্ট বের হতে না হতেই তালের ওপর জল ঢেলে দিয়ে সবার আগে এই মীর বাড়ির অবাধ্য ছেলেটার পাচারতে চলে এসেছে। রাজনীতি যে কতটা নোংরা, কতটা গিরগিটির মতো রং বদলাতে পারে, তা নিজের জন্মদাতা পিতা আর আপন ভাইকে দেখে নৈশি আজ নতুন করে হরহামেশাই টের পেল। নৈশির বাবা সেকেন্দার সরকার এবারে একেবারে গদগদ মুখে দাঁত সব বের করে এগিয়ে গেলেন আবরাজের দিকে। আবরাজ তখন অত্যন্ত অহংকারী ভঙ্গিতে হাত দুটো বুকের ওপর বেঁধে দাঁড়িয়ে তামাশা দেখছিল। সেকেন্দার সাহেব আবরাজের সামনে গিয়ে প্রায় ঝুঁকে পড়ে তার গলায় একটা বিশাল গাঁদা ফুলের মালা পরিয়ে দিলেন। তারপর আবরাজকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আরে বাবা আবরাজ, আমি তো জানতাম এই আসনে তুমি ছাড়া আর কোনো যোগ্য ছেলেই নেই। মীর বংশের রক্ত বলে কথা, মাঝখান থেকে ওই স্বতন্ত্র আর জামায়াতের লোকগুলো আমার কান ভার করেছিল। আমার এই অবুঝ মেয়েটাকে ফুসলিয়েছিল, তোমার বিপক্ষে দাঁড় করিয়েছিল। এখন থেকে তুমিই ওর সব, তুমিই ওর অভিভাবক। রিফাত তো আরও এক কাঠি উপরে। সে পকেট থেকে আইফোন বের করে আবরাজের সাথে সেটে গিয়ে সেলফি তুলতে তুলতে বলো, দুলাভাই, ইউ জাস্ট রকড। আমি জানতাম আপু আপনার সামনে টিকবে না। এবার কিন্তু আমাদের ক্লাবের জন্য ওই বড় মাঠটার পারমিশন চাই। এই পুরো দৃশ্যটা যখন নৈশির চোখের সামনে ঘুরছিল, তখন তার মনে হচ্ছিল তার নিজের কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে।
নিজের পরাজয়ের দগদগে ক্ষতের ওপর আপন মানুষের এই চরম বিশ্বাসঘাতকতা সে সহ্য করতে পারছিল না। রাগে অপমানে তার চোখ দুটো দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়তে চাইল, কিন্তু সে তীব্র অভিমানে নিজের ঠোঁট কামড়ে ধরে তা আটকে দিল। সে বড় বড় চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল, কিন্তু সেকেন্দার সাহেবের সেদিকে খেয়ালই নেই। তিনি তখন জামাইয়ের মন জয়ে ব্যস্ত। আবরাজ মালা পরা অবস্থায় আর চোখে নৈশীর দিকে জ্বলন্ত রূপটা দেখছিল। তার ভেতরের পৈশাচিক আনন্দটা যেন মুহূর্তেই দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গেল। আরজান ভাইয়া তার অ্যাকাউন্ট ফ্রিজ করে তাকে যে কষ্ট দিয়েছিল, সে সব কষ্ট যেন এই এক দৃশ্যে উধাও হয়ে গেল। সে শ্বশুরের কাঁধে হাত রেখে অত্যন্ত বিনয়ের নাটক করে বলল, আরে বাবা, আপনি এসব কি বলছেন? নৈশী তো এখন আমার বিবাহিত স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। রাজনীতিতে হার জিত থাকবে, কিন্তু ঘরের ভেতরের সম্পর্ক তো আর বদলে যায় না। ও একটু অবুঝ, তাই হয়তো স্বামীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আজ রাত থেকেই ওর সব অবুঝপানা আর জেদ কীভাবে দূর করতে হয় সে দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। আবরাজ আজ রাত শব্দটা ওপর এমন এক হিংস্র আর গভীর টান দিল যেন নৈশী শির দ্বারা বেয়ে একটি বরফ শীতল স্রোত বয়ে গেল। রিফাত তখন মিষ্টির হাঁড়ি থেকে একটি মস্ত বড় রাজভোগ বের করে আবরাজের দিকে এগিয়ে দিল। আবরাজ মিষ্টিটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলল, না না, বিজয় তো আমার একা না, এই মিষ্টির প্রথম হকদার আমার পরাজিত প্রতিদ্বন্দ্বী, মানে আমার প্রিয়তমা স্ত্রীর। আবরাজ মিষ্টিটা হাতে নিয়ে অত্যন্ত ধীর পায়ে নৈশীর দিকে এগোতে লাগলো। তার পেছনে পেছনে নাচতে নাচতে আসছিল রিফাত আর তার বাবা। হলরুমের বাকি মানুষদের তখন এই রোমাঞ্চকর পারিবারিক ড্রামা হাঁ করে দেখছে। কী গো এমপি সাহেবা? আবরাজ নৈশীরা একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তাদের মাঝখানে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। আবরাজের শরীর থেকে আসা দামি পারফিউমের গন্ধে গাঁদা ফুলের উগ্র গন্ধ নৈশীর দম আটকে দিচ্ছিল। আবরাজ মিষ্টিটা নৈশীর ঠোঁটের কাছে ধরে অত্যন্ত ঠান্ডা কিন্তু কড়া গলায় বলল, জনগণের সেবা তো অনেক করার চেষ্টা করলে, এবার নিজের বরের হাতের বিজয়ের মিষ্টিটা খেয়ে দেখো তো দেখি। নৈশী মুখ শক্ত করে অন্যদিকে ঘুরিয়ে নিতেই সেকেন্দার সাহেব পেছন থেকে কড়া গলায় ধমক দিয়ে উঠলেন, নৈশী, বড় অসম্মান করছিস কিন্তু। দেশের এত বড় একজন নেতা, তোর স্বামী নিজ হাতে মিষ্টি খাওয়াচ্ছে আর তুই মুখ ঘুরিয়ে আছিস? হা কর বলছি। আপু, নো পলিটিক্স প্লিজ, জাস্ট হা করো। রিফাত পাশ থেকে চিল্লিয়ে উঠল। নৈশী বুঝতে পারলো এই মুহূর্তে এখানে প্রতিবাদ করতে গেলে তার নিজের বাবা আর ভাই তাকে আরও বড় তামাশার পাত্রী বানাবে। সে তীব্র ঘৃণা আর ক্ষোভ আবরাজের দিকে তাকিয়ে নিজের মুখটা সামান্য হাঁ করলো। আরবাজ সুযোগটা হাতছাড়া করলো না। সে বেশ জোরে মিষ্টিটা নৈশীর মুখের ভেতর গুঁজে দিল। মিষ্টির রস নৈশীর ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়তে চাইল। আবরাজ নিচের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তা অত্যন্ত ধীর গতিতে সেই রসটুকু মুছে দিয়ে নৈশীর কানের কাছে নিয়ে মুখ ফিসফিস করে বলল, ভোটের লড়াই তো শেষ হলো পলিটিশিয়ান বউ, এবার মীর আবরাজের পার্সোনাল বাসর ঘরের যুদ্ধ শুরু হবে, তৈরি থেকো। বিয়ে যেহেতু হয়েছে, আমার তো আর একটা দায়িত্ববোধ আছে বলো। বউকে উজাড় করে যদি প্রথমে সোহাগী না করতে পারি, দেশের জনগণকে আর কি করব? নৈশীর রাগে মিষ্টিটা চিবোতে মনে মনে প্রতিজ্ঞা করলো, এই অপমানের শোধ সে মীর বাড়ির ওই 4 দেয়ালের ভেতরেই তুলবে। সে আর এই মুহূর্তে সেখানে দাঁড়ালো না। নিজের দামি সুতির শাড়িটার কুচি এক হাতে শক্ত করে চেপে ধরে হন হন করে করিডর দিয়ে বাইরের দিকে রওনা হলো। পেছন থেকে আবরাজ তার অ্যাসিস্ট্যান্ট সামিরকে ডেকে উচ্চস্বরে বলল, সামির, জলদি গাড়ি রেডি করো। আমাদের নতুন পরাস্ত প্রার্থীর জন্য কোনো সরকারি গাড়ির দরকার নেই। উনি আজ মীর বাড়ির ক্ষমতাশালী গাড়িতেই আমার সাথে ফিরবেন। মীর আবরিস রাজের সাইকিয়াট্রিস্ট চেম্বারের ভেতরে পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এসির হিমশীতল বাতাসের মধ্যেও রাজের কপালে তখনও হালকা ঘামের রেখা। তার টেবিলের ওপর রাখা নীল রঙের ডায়েরিটার পাতাগুলো ঝড়ো বাতাসে উড়ছিল। কাজী সাহেব তখনও চেম্বারের কোনায় বসে তার রেজিস্ট্রি খাতা গোছাচ্ছিলেন। রাজের নিখুঁত এবং অবিশ্বাস্য রোড ব্লক থেরাপির জাল এতক্ষণে পুরোপুরি সফল হয়েছে। অবনী তার ডেস্কে বসে কাবিননামার কাগজে নিজের সইটা করে দেওয়ার পর থেকে কেমন যেন এক ঘোর লাগা চোখে রাজের দিকে তাকিয়ে আছে।
সে এখনও বিশ্বাস করতে পারছে না যে তার চিকিৎসার শেষ ধাপটা এত বাস্তব ছিল। ডাক্তার সাহেব, অবনী ধীর গলায় বলল, তার কণ্ঠস্বর এখনও সামান্য কাঁপছে। এই থেরাপিটা কি আসলেই কাজ করবে? আমার মনে হচ্ছিল সব কিছু কেমন যেন সত্যি সত্যি ঘটে গেল। এই কাজী সাহেব, এই কাগজের দেনমোহর, অঙ্ক, সব কিছুই তো রিয়েল ছিল। আজ তার চশমাটা নাকের ডগা থেকে ঠেলে উপরে তুলল। তার মুখে একজন অত্যন্ত পেশাদার এবং গম্ভীর চিকিৎসকের অভিব্যক্তি। যদিও তার ভেতরের হৃৎপিণ্ডটা তখন মীর বংশের ছেলেদের মতো এক হিংস্র আনন্দে লাফাচ্ছিল। সে অত্যন্ত কোমল গলায় বলল, অবনী, সাইকোলজিতে একটি ট্রাম আছে, ইনটেনসিভ এক্সপোজার থেরাপি। তোমার মনের ভেতর যে বিয়ের প্রতি একটা তীব্র ভয় আর ট্রমা লুকিয়েছিল তাকে পুরোপুরি উপড়ে ফেলার জন্যই এই আয়োজন। যতক্ষণ না তোমার মস্তিষ্ক এই পুরোপুরি প্রসেসটাকে আসল বলে ধরে নেবে, ততক্ষণে আমার অবচেতন মনে সেই ক্ষতটাকে শুকাবে না। তুমি যে আজ কোনো প্যানিক অ্যাটাক ছাড়া, কোনো ভয় ছাড়া এই কাগজে সই করতে পেরেছো, এটাই প্রমাণ করে যে তুমি এখন মেন্টালি 100% স্ট্রং। অবনী বাবা পাশে দাঁড়িয়ে হাড় জোর করে রাজের দিকে তাকালেন। তার চোখে তখন জল। তিনি গদগদ কণ্ঠে বললেন, বাবা রাজ, তুমি আমার মেয়ের জন্য যা করলে তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। একটা ভাঙা আর ট্রমাটাইজড মেয়েকে তুমি যেভাবে নতুন জীবন দিলে, তাই ঈশ্বরের অলৌকিক ক্ষমতার মতো। রাজ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। সে অবনীর বাবার হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আঙ্কেল, এটা আমার দায়িত্ব ছিল। একজন ডাক্তার হিসেবে পেশেন্টের মেন্টাল হেলথ সুস্থ করাই আমার ধর্ম। আপনি অবনীকে নিয়ে এখন বাড়ি যান। আজ রাতটা ওকে একদম রিল্যাক্সে থাকতে দিন। কোনো পুরনো কথা যেন ওর সামনে না আসে। অবনী ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে যাওয়ার আগে রাজের চোখের দিকে শেষবারের মতো তাকালো। রাজের সেই তীক্ষ্ণ উজ্জ্বল চোখের গভীরে কি লুকিয়েছিল তা অবনী ধরতে পারল না। তবে সে চলে যাওয়ার পর রাজ নিজের চেম্বারের দরজাটার ভেতর থেকে লক করে দিল। সে ধীর পায়ে নিজের রিভিলিং চেয়ারের এসে বসল। টেবিলের উপরে রাখা কাবিননামা ডুপ্লিকেট কপিটা সে নিজের হাতে তুলে নিল। যেখানে অবনী ইসলামের নামের পাশে জল করছে তার নিজের সই, আর নামের জায়গায় লেখা মীর আবরিস রাজ। রাজ কাগজটা নিজের বুকের সাথে চেপে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে এক পৈশাচিক কিন্তু মধুর হাসি হাসল। সে বিড়বিড় করে বলল, রোগী তো সুস্থ হয়ে বাড়ি চলে গেল আঙ্কেল, কিন্তু আপনার মেয়ের এই ডাক্তার যে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেল তা তো আপনি টের পেলেন না। মেয়ের বাড়ির ছেলেরা যেখানে প্রেম নিষিদ্ধ সেখানেই এভাবেই রাজত্ব কায়েম করে। রাত তখন প্রায় 10টা। মেয়ের বাড়ির বিশাল লোহার গেট যখন আবরাজের বিজয় মিছিল গাড়ির হর্নে কেঁপে উঠল, তখন পুরো বাড়ির আলো ঝলমল করছিল। আবরাজের মা সোফায় বসে ফোনের কন্ট্যাক্ট লিস্টে সবাইকে একের পর এক কল দিয়ে যাচ্ছেন। তার খুশি যেন ধরে না। হ্যাঁ মেজো খালা, শুনছো তো? আমাদের আবরাজ জিতে গেছে মাত্র 7 ভোটে। উফ, কি যে এক টেনশনে ছিল সারাদিন। হ্যাঁ, নতুন বউও সাথে আছে। আরে ও তো মেয়ের বাড়ির ছেলে, হারবে কেন? বাড়ির এই এলাহি কাণ্ড দেখে সাজ ড্রয়িং রুমে সিঁড়ির কোনায় দাঁড়িয়ে হাততালি দিয়ে নাচানাচি করছে। সে চিৎকার করে বলছে, এবার কিন্তু মীর বাড়ির 3 দিন ধরে বিরিয়ানি রান্না হবে। আবরাজ ভাই তো পুরাই কাঁপিয়ে দিল। কিন্তু সাজের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই তার নজর পড়লে গেল দোতলার করিডোরের দিকে। আরভিদ সেখানে কালো শার্টের হাতা গুটিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অত্যন্ত শীতল চোখে সাজের দিকে তাকিয়ে আছে। আরভিদের সেই চাহনি দেখেই সাজের ভেতরের সব নাচানাচি 1 সেকেন্ডে বন্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা আবার ধরাস করে উঠল। সাধের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। আজ সকালে যে চুমুটার কাণ্ডটা সে ঘটিয়েছে, আরভিদ ভাই যদি আদেও সেটা আরজান ভাইকে বলে দেয়, তবে মেয়ের বাড়িতে আজ নতুন করে একটা লাশ পড়বে। আরভিদ সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এসে সাজের একদম পাশে এসে দাঁড়ালো। ড্রয়িং রুমে হইচইয়ের মাঝে সে নিচু হয়ে সাজের কানের কাছে বলল, কিরে সাজ, আবরাজ ভাইয়ের জয়ে তো খুব নাচছিস। নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আছে নাকি? কাল সকালে আজান ভাইয়ের বেল্টের বাড়ির শব্দ শুনলে নাচটা আরও ভালো জমবে।
ভাইয়া প্লিজ। সাজের গলা দিয়ে প্রায় কান্নার সুর বেরিয়ে এলো। সে আরবিদের হাতটা চেপে ধরে বলল, আমি আর কোনোদিনও এমন ভুল করব না। তুমি প্লিজ আরজান ভাইকে কিছু বলো না, আমিও মরে যাব ভাইয়া। আরবিদ একটা কুৎসিত কিন্তু বিজয়ী হাসি হেসে বলল, বলবো না একটা শর্তে। তুই তো জানিস আর্যর সাথে আমার এই ঘরের পরিবেশটা কেমন। বিয়ের পর থেকে ও আমার মাথায় নাচানাচি করে। আগামী 1 মাস আমাদের ঘরে যে যুদ্ধই হোক না কেন তার সব দোষ তোকে নিজের ঘাড়ে নিতে হবে। আর প্রতিদিন সকালে আর রাতে আমাদের ঘরের সব চা নাস্তা তুই নিজে হাতে সার্ভ করবি। যদি একটা কাজও ভুল হয় তবে কিন্তু আরজান ভাইয়ের কানে স্বাধীনের নামটা পৌঁছে যাবে। সাজা অসহায় চোখে মাথা নাড়ল। সে বুঝতে পারলো আবরাজ ভাই তো 20 টাকার বউ কিনে আজ বিজয়ী রাজা হয়ে ঘরে ফিরল, আর সে একটা চুমুর অপরাধে নিজের পুরো জীবনটা 1 মাসের জন্য আরবিদ ভাইয়ের কাছে বন্ধক দিয়ে দিল। বাইরে থেকে তখন বৃষ্টির বেগ আরও বাড়ছে। মেয়ের বাড়ির বিশাল গেটটা বন্ধ হওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে এক নতুন অন্ধকারের সূচনা হলো। আবরাজ তখন নতুন বউ নসির হাতে শক্ত করে ধরে দোতলায় সোজা নিজের রুমের দিকে এগোচ্ছে। আবরাজ তখন নতুন বউ নৈশির হাত শক্ত করে ধরে দোতলার সোজা তার রুমের দিকে এগোচ্ছে। নৈশি তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আবরাজের সেই লোহার মতো শক্ত মুঠো আজ আগলা হওয়ার নয়। আজকে তো বাসর করে সে ছাড়বেই। 20 টাকা এখনো উসুল করা বাকি যে। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর কেমন লাগলো এই পর্বটি বলতে ভুলবেন না কিন্তু।